সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার বিষয় নিয়ে এবার মুখ খুলল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এতদিন দেশে আত্মগোপনে ছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 9 মাস পর দেশ ছেড়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছেলে ও শ্যালক ছিলেন। তবে প্রশ্ন উঠছে, হত্যা মামলার দায় নিয়ে কিভাবে দেশ ছেড়েছেন। রেফারেন্স দেওয়া হচ্ছে। আপনারা কি মনে করেন যে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে? এই সিদ্ধান্ত এসেছে সরকারের তরফ থেকে। সরকারের উচ্চ পর্যায়ে যারা বসে আছেন, কথিত উপদেষ্টার পদে যে ফ্যাসিবাদের দোসররা বসে আছেন, তারাই এই খুনি আব্দুল হামিদকে, এই ফ্যাসিবাদের দোসর আব্দুল হামিদকে দেশ থেকে সহায়তা করেছেন। তো সেই আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে পুলিশের বিশেষ শাখা নিশ্চিত করেছে। আব্দুল হামিদ বিমানবন্দরে যান রাত 11টার দিকে এবং প্রয়োজনীয় আওয়ামী লীগের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যদিও রাষ্ট্রপতি বাংলাদেশের হয়, কিন্তু বিগত দিনগুলোতে যত রাষ্ট্রপতি হয়েছে সেই রাষ্ট্রপতিগুলো আওয়ামী লীগেরই ছিল। সেই আওয়ামী লীগের স্বৈরাচার রাষ্ট্রপতি আব্দুল হামিদ অবশেষে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। তিনি বাংলাদেশ থেকে পালিয়ে থাইল্যান্ডে গিয়েছেন। বাংলাদেশ এয়ারপোর্টে তাকে কোনো রকমের গ্রেফতার বা তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়নি। তিনি কার সাহায্যে আসলে থাইল্যান্ড পালিয়ে গেলেন, কারা তাকে অনুমতি দিয়েছে, এই বিষয় নিয়ে কিছু গোপন তথ্য আলোচনা করেছে সাংবাদিক কনক সারোয়ার, পাশাপাশি আলোচনা করেছেন কাজী হেমায়েতুদ্দিন ভাই। আলোচনা শুনবো এবং আব্দুল হামিদ থাইল্যান্ডের বিমানবন্দরে তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা এবং থাইল্যান্ডের বিমানবন্দরে তাকে গ্রেফতারের জন্য কোনো প্রক্রিয়া চলছিল কিনা সে বিষয় নিয়ে আপনাদেরকে কিছু গোপন তথ্য দিব। এর মধ্যে নিষিদ্ধের একটি প্রজ্ঞাপন জারি হবে বা একটি গেজেট হবে। তো আসলে দেখেন যে এই দাবিগুলো কিন্তু আমরা যারা কাজ করছি, আমরা কিন্তু প্রথম দিন থেকে এই দাবিগুলো করছি। আমরা বলছি যে গণহত্যাকারী এই আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। এই দাবি কিন্তু ছাত্রদের দাবি, এই দাবি আমাদের দাবি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই গণ অভ্যুত্থান পরবর্তী, এই বিপ্লব পরবর্তী যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আছেন, তাদের মধ্যেই ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছেন। অত্যন্ত শক্তিশালী তাদের অবস্থান। তারা কিন্তু এই দাবিগুলোকে উপেক্ষা করেছেন। তারা বাংলাদেশের সকল পর্যায়ে যে শীর্ষ পজিশনগুলোতে আওয়ামী লীগ তাদের লোক বসিয়েছিল, প্রত্যেকের জায়গায় এখনো বহাল তবিয়তেই বসে আছেন এবং তার নানা রকমের ভয়ঙ্কর রূপ আমরা দেখছি। তারা ভেতর থেকে বসে স্যাবোটাজ করছেন, তারা ভেতর থেকে বসে নানা রকমের ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। এই ঘটনাগুলোর ফলে বাংলাদেশের মানুষ এক ধরনের কি বলবো দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আর্মিতে বলেন, পুলিশে বলেন, প্রশাসনে বলেন, আওয়ামী লীগের দালালরা ঘাপটি মেরে বসে আছে। এবং আপনারা জানেন যে গতকাল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যার বিরুদ্ধে অসংখ্য নারী কেলেঙ্কারি সহ একটি হত্যা মামলা আছে, তাকে নির্বিঘ্নে এয়ারপোর্ট দিয়ে চলে যেতে দেওয়া হয়েছে। এবং আমরা যদি এয়ারপোর্টের একটি ডকুমেন্ট আপনাদেরকে দেখাই, এই ডকুমেন্ট আমি যদি দেখাই, এই ডকুমেন্ট হচ্ছে তার এয়ারপোর্ট থেকে তিনি বের হয়ে যাওয়ার পরে তার ব্যাপারে একটি জেনারেল ডায়েরি, একটি নোট রাখতে হয়। ভিভিআইপি এরিয়া দিয়ে যখন কেউ বের হয় তখন একটি নোট রাখতে হয় এবং সেই নোটে তারা ডেসক্রিপশনে বলছেন, TG340 বিমানযোগে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককগামী যাত্রী মিস্টার আব্দুল হামিদ, পাসপোর্ট নাম্বার এত, ফর্মার প্রেসিডেন্ট, ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা 11 স্যারকে অবগত করেন। আলফা 11 স্যার এনএসআই ও ডিজিএফআই কে অবগত করেন। এনএসআই এর সহকারী পরিচালক সানাউল্লাহ নুরি, তার ফোন নাম্বার, ডিজিএফআই এর জিএসও 1 উইং কমান্ডার ফয়সল অনাপত্তি প্রদান করেন। এনএসআই ও ডিজিএফআই থেকে প্রাপ্ত অনাপত্তি ওসি ইমিগ্রেশন আলফা 11 স্যারকে এসএস ইমিগ্রেশন অপারেশন এডিশনাল ডিআইজি ইমিগ্রেশন ও ডিআইজি ইমিগ্রেশন স্যারকে অবগত করেন। এডিশনাল ডিআইজি ইমিগ্রেশন স্যার এসবি চিফ স্যারের রেফারেন্সে ওসি ইমিগ্রেশন আলফা 11 স্যারকে ইমিগ্রেশন সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন। ওসি ইমিগ্রেশন আলফা 11 স্যার এসবির উপর উল্লেখিত সিনিয়র স্যারদের নির্দেশে ও এনএসআই এবং ডিজিএফআই এর প্রাপ্ত অনাপত্তি সাপেক্ষে এবং ইমিগ্রেশন ফর ট্র্যাক সিস্টেমে কোনো বিরূপ মন্তব্য না থাকায় ভিআইপি টার্মিনালে কর্তব্যরত ইনচার্জকে ইমিগ্রেশন করার নির্দেশ প্রদান করেন।
টার্মিনাল ইনচার্জ ইমিগ্রেশন সম্পন্ন করেন। উল্লেখ্য, উক্ত যাত্রীর সাথে তার পুত্র রিয়াদ আহমেদ, পাসপোর্ট নাম্বার এত, এবং শালক ডাক্তার ANM নওশাদ খান, পাসপোর্ট নাম্বার এত, গমন করেন। অর্থাৎ এই হচ্ছে গিয়ে উম, আহ, ঢাকা এয়ারপোর্টের ভিভিআইপি টার্মিনাল দিয়ে অতিক্রম করার সময় যে জেনারেল ডায়েরি করা হয় তার থেকে আপনাদেরকে তথ্য দিলাম। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম যে পুলিশের 2 না 3 জনকে তারা সাসপেন্ড করেছেন, যে কেন কিভাবে আব্দুল হামিদ আহ, আহ, এই এয়ারপোর্ট অতিক্রম করে গেল সেটি তারা দেখার জন্য সেই অপরাধে তাদেরকে দোষী সাব্যস্ত করে এক ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। অর্থাৎ কিন্তু এখানে একদম ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে NSI, DGFI, SB প্রত্যেকটা জায়গার ক্লিয়ারেন্সের পরে আসলে তাকে যেতে দেওয়া হয়েছে। তো আব্দুল হামিদ একটা হত্যা মামলার আসামি। আব্দুল হামিদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। আব্দুল হামিদ ফ্যাসিস্টের দোসর এবং সে দীর্ঘ 15-16 বছর হাসিনাকে টানা সমর্থন দিয়ে গেছে, পরপর 2 মেয়াদে প্রেসিডেন্ট ছিল, এবং এত অনাচার, এত গণহত্যার পরেও, এত মানুষকে গুম করার পরেও এই আব্দুল হামিদের রাষ্ট্রপতির চেয়ারে বসে থেকে তার কোনো ভূমিকা আমরা দেখি নাই, না প্রকাশ্যে না পর্দার অন্তরালে, যে মানুষের পক্ষে, দেশের মানুষের পক্ষে কিছু করার জন্য কোনো ভূমিকা আমরা দেখি নাই। তো সেই আব্দুল হামিদকে যেতে দেওয়া হয়েছে। এখন দোষ চাপানো হচ্ছে 2-3 পুলিশ কর্মকর্তার উপরে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এগুলো এক ধরনের আসলে আইওয়াশ করা, মানুষকে এক ধরনের বিভ্রান্ত করা, এবং সরকারি ক্লিয়ারেন্স ছাড়া, এই যে ধরেন আমি যদি বলি SB, NSI বা DGFI যেসব কর্মকর্তার নাম বলা হচ্ছে বা যাদের রেফারেন্স দেওয়া হচ্ছে, আপনার কি মনে করেন যে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে? এই সিদ্ধান্ত এসেছে সরকারের তরফ থেকে। সরকারের উচ্চ পর্যায়ে যারা বসে আছেন, কথিত উপদেষ্টার পদে যে ফ্যাসিবাদের দোসররা বসে আছেন, তারাই এই খুনি আব্দুল হামিদকে, এই ফ্যাসিবাদের দোসর আব্দুল হামিদকে দেশ থেকে সহায়তা করেছেন। আপনারা কি মনে করেন আব্দুল হামিদ আবার ফিরে আসবে? আমার তো মনে হয় না সে ফিরে আসবে। তো এই যে অবস্থাটা, আব্দুল হামিদের বিরুদ্ধে যে লুটপাট, এবং সে তো আর সরাসরি তার নামে করে নাই, তার সহযোগীদের দিয়ে সে যেই লুটপাট করেছে, সেই জায়গাগুলোতেও আসলে আমার মনে হয় যে সরকারের যে অনীহা, সরকারের যে অবস্থা, সেটি এটি দেখে আমরা খুবই আহ কি বলবো, মানে ক্ষুব্ধই বলা চলে। এখন ক্ষোভ কাকে জানাবো? ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে এত ব্যস্ত যে আমার মনে হয় যে তিনি এগুলোতে মনোযোগ দিচ্ছেন না, অথবা এই বিষয়গুলো তার কাছে যথাযথভাবে উপস্থাপন করা হচ্ছে না। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ফারুকীর প্রেস কনফারেন্সে 3 সাংবাদিক প্রশ্ন করেছিলেন, এবং তাদের প্রশ্নটা ছিল এক ধরনের সিন্ডিকেটেড এফোর্ট, এবং আমি বিস্ময়করভাবে লক্ষ্য করলাম যে তারা জুলাই যে বিপ্লব, সেই বিপ্লবকে অবমাননা করে তাদের প্রশ্ন করছেন। তারা সেই 1400 মানুষ যে নিহত হয়েছে, জাতিসংঘের যে রিপোর্ট, সেটিকে তারা একরকম ইগনোর করছেন। তারা হাসিনার পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের সাথে ঐক্যের কথা বলছেন, এবং পরবর্তীতে 3 জন সাংবাদিককে তাদের স্ব প্রতিষ্ঠান থেকে সম্ভবত বরখাস্ত করা হয়েছে। চ্যানেল আই সম্ভবত কারণ দর্শাও নোটিশ দিয়েছে। কিন্তু এটি নিয়ে আবার দেখবেন যে ফ্যাসিবাদের যে দোসররা, যে দালালগুলো এতদিন ধরে হাসিনার পা চেটেছে, তারা এটাকে গণমাধ্যমের উপরে হামলা, হ্যান ব্যান ত্যান বলে গলা ফাটাচ্ছে, দেশ থেকে, দেশের বাইরে থেকে তারা এটাকে কালার দেওয়ার চেষ্টা করছে যে একজন সাংবাদিক প্রশ্ন করলেই তার চাকরি যেতে হবে। অর্থাৎ দেখেন যে হাসিনার টাকা, হাসিনার যে বাহিনী হাসিনা তৈরি করেছে গত 15-16 বছরে, তারা কত শক্তিশালী অবস্থানে থেকে এখনো কাউন্টার নেগেটিভস তৈরি করছে। অথচ 92 বছর পরেও, আমার চ্যানেলে আমি 2-3টা প্রোগ্রাম আছে এটা নিয়ে, 92 বছর পরেও আপনি কি হিটলারের পক্ষে কথা বলতে পারবেন? নাৎসিদের পক্ষে কথা বলতে পারবেন? তাদের অনেকেরই তো বিচার হয়েছে, বিচার এখনো চলমান। তো সেই জায়গাটাতেও আপনি যদি কথা বলতে না পারেন, মাত্র 9 মাসের মাথায় রক্তের দাগ যাদের হাতে লেগে আছে, আপনি তাদের পক্ষে কিভাবে অবস্থান নেন? কিভাবে তাদেরকে পুনর্বাসনের জন্য আপনি ভাবতে পারেন বা এই জাতীয় প্রশ্ন করতে পারেন শহীদদের বিষয়টি নিয়ে, যেটি জাতিসংঘ তার রিপোর্টে সুনির্দিষ্টভাবে তুলে ধরেছে। যদিও নিহতের সংখ্যা 2000-এর বেশি, কিন্তু জাতিসংঘের তথ্য উপাত্তে সেটি
1400, এর মধ্যে 103 জন বা 113 জন হচ্ছে শিশু। তো সেই জায়গাটায় নিয়ে আপনি তাদের এই যে যদি পক্ষে প্রশ্ন করেন, খুনিদের পক্ষে যদি অবস্থান নেন, তার বিরুদ্ধে যদি আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় আপনার প্রতিষ্ঠান, তাহলে সেটি নিয়ে আবার দেখা যাচ্ছে যে সাংবাদিকের চাকরি গেছে প্রশ্ন করার অপরাধে এমন একটি প্রোপাগান্ডা, এমন একটি ন্যারেটিভস চালু করার চেষ্টা চলছে। তো যারা এই প্রোপাগান্ডা চালু করছেন, যারা এই কথাগুলো বলছেন, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি, তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছি। আশা করি তাদেরকে আমরা নিয়ে আসতে পারবো। আসলে এত সীমিত রিসোর্স নিয়ে কাজ করা একটু মুশকিল। মানে জনবল বা সার্বিক যে পরিস্থিতি, তাতে অনেক তথ্য আমাদের হাতে আসলেও অনেক কিছুই আমাদের পক্ষে আসলে যথাসময়ে করা সম্ভব হয় না। দর্শক, আমরা আমি আর দীর্ঘায়িত করব না। আজকে অনেক রাত হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে সাধারণ দর্শকদের মতামত নিব, সাধারণ দর্শকদের সঙ্গে কথা বলবো। তবে আপনাদের যে মতামত আমরা দেখছি, তাতে আমরা দেখছি যে আপনাদের মধ্যে শতকরা 90 ভাগ 99 ভাগই আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে আপনাদের অবস্থান দিচ্ছেন। আপনাদের কমেন্টস এর মাধ্যমে আপনাদের অবস্থান তুলে ধরছেন, এবং আমরা চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধের একটি সুনির্দিষ্ট ঘোষণা বা একটি রোডম্যাপ আসার আগ পর্যন্ত ছাত্র জনতা প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেখানে যে অবস্থান নিয়েছেন সে অবস্থানে থাকবেন, এবং আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে। আমাদের সঙ্গে আরো 2 জন যোগ দেওয়ার কথা ছিলেন, ইলিয়াস যোগ দেওয়ার কথা ছিলেন, আরো একজন যোগ দেওয়ার কথা ছিলেন, কিন্তু আমার মনে হয় যে আমি ইলিয়াস একটু আগে জানিয়েছি সে একটু অন্য একটা কাজে ব্যস্ত। তো আমরা আশা করবো আগামী 2 দিনের মধ্যে সবাইকে নিয়ে একটি আলোচনা করার, এই বিষয়টি নিয়ে। পাশাপাশি দর্শক যারা আছেন, সাধারণ মানুষ, তাদের ভাবনাগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো আমার এই চ্যানেলের মাধ্যমে। এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, মেম্বারশিপ নিয়ে পাশে থাকুন। নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার ফেসবুক পেজে সাবস্ক্রিপশন বা ফলো দিয়ে রাখুন, যেন যখনকার সংবাদ, যখনকার বিষয় তখনই উত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 9 মাস পর এই গত রাতে দেশ ছাড়লেন স্বৈরাচার খুনি শেখ হাসিনার আমলে 2 মেয়াদে দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। যেই আব্দুল হামিদের নাতি পরিচয় দিয়ে ডিবি হারুন হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এবং বিরোধী দলের উপর চরম অন্যায় অত্যাচার করেছে, সেই আব্দুল হামিদ। যেই আব্দুল হামিদ তিনি অত্যন্ত অশ্লীল কথা বলতেন, প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়েও তিনি কথা বলতেন। সেই রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যিনি 10টা বছর রাষ্ট্রপতি থাকা অবস্থায় প্রচুর খুনি আসামিদের মাফ করেছেন ফাঁসি থেকে, এবং সেই আব্দুল হামিদ যিনি কয়দিন পর পরই চোখের চিকিৎসার জন্য লন্ডনে যেতেন, ব্যাংককে যেতেন, থাইল্যান্ডে যেতেন, এই আব্দুল হামিদ, তারপরে এরশাদের বউ রওশন এরশাদ আর ওবায়দুল কাদের, এরা যেই পরিমাণ সরকারের টাকা নষ্ট করেছে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে, মানে এটা সীমার বাইরে। তো সেই আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে পুলিশের বিশেষ শাখা নিশ্চিত করেছে। আব্দুল হামিদ বিমানবন্দরে যান রাত 11টার দিকে, এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে তিনি বিমানে চড়ে বসেন। তাকে দেশ ছাড়তে কোনো বাধা দেওয়া হয়নি। তো এখন আপনারা যারা কথায় কথায় বিএনপিকে দায়ী করেন, গালিগালাজ করেন, ঠিক আছে, করেন, আপনাদের অধিকার আছে। এটাও কি বিএনপি করেছে? আরে এই সরকারের ভিতরেই তো, শস্যের ভিতরেই তো ভূত চেপে বসে আছে। আজকে আব্দুল হামিদ গিয়েছে। আব্দুল হামিদ কি শুধু গিয়েছে? এর আগে হাসান মাহমুদ যায় নাই, আরাফাত যায় নাই, বড় বড় দাগি আসামি যেগুলো হাসিনার সঙ্গে সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল, তারা সব তো বিদেশে পালিয়ে গিয়েছে। এই পালানোটা কে পালিতে দিল? সরকার দিয়েছে? পুলিশ দিয়েছে? কে দিয়েছে? কেউ তো স্বীকার করে না। এরা কিভাবে পালালো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে আপনি কাদেরকে আপনি ফেভার করেন ভাই? যেই দলটা পালিয়ে যাওয়ার পরেও তারা অনবরত হুমকি দিচ্ছে। শেখ হাসিনা বলতেছে যে 227 জনকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছি। আপনারা যেই আওয়ামী লীগকে
পুনর্বাসন করার চেষ্টা করতেছেন, সে আওয়ামী লীগ সুযোগ পেলে আপনাদের কাউকে ছাড়বে না। আমি এটা উদাহরণ দিই। আপনারা এখন দেখেন, আপনারা এই যে ভারতের কথায়, ইউরোপিয়ান ইউনিয়নের কথায়, আমেরিকার কথায়, জাতিসংঘের কথায় আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না। কারণ নিষিদ্ধ করলে যদি এইসব দেশগুলো মনে কষ্ট পায়। শেখ হাসিনা যখন জামাতের লোকদেরকে ফাঁসি দেয়, জামাতের নেতাদের ফাঁসি দেয়, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি এরদোগান, তারা শেখ হাসিনার কাছে হাত জোর করে মিনতি করেছিল যে প্লিজ আপনি ওদেরকে ক্ষমা করে দিন। কিন্তু সেই শেখ হাসিনা ভারতের কথা অনুযায়ী এই জামাত নেতাগুলিকে ফাঁসি দিয়ে দিল। অনেক কথা আসলে কষ্ট লাগে বলতে। সালাউদ্দিন কাদের চৌধুরী, তার কিন্তু কবর 2টা খোঁড়া হয়েছে। সে চেয়েছিল তাকে কবর দিতে এক জায়গায়, বাট শেখ হাসিনা বলছে না, তাকে সেখানে কবর দিয়ে দেওয়া হবে না। একটা লোক, সে তখনও মরে নাই, তার কবর 2 জায়গায় খোঁড়া হয়ে গেছে, এবং তাকে যে রাতে ফাঁসি দিবে এটা বলেও নাই। তার আত্মীয় স্বজন দেখা করতে আসছে। তখন সালাউদ্দিন কাদের চৌধুরী তার স্ত্রীকে বলতেছে যে তোমরা এত রাতে? কয় হ্যাঁ, আমরা এত রাতে, আমাদেরকে ডাকলো, আজকে রাতে নাকি আমাকে ফাঁসি দিয়ে দিবে, এই কারণে ডাকলো। তখন উনি বললেন যে ঠিক আছে, আমাকে অমুক জায়গায় কবর দিও, রাউজানে না জানে কোন জায়গায়। হাসিনা বলে যে না, সে জায়গায় কবর হবে না। এইভাবে জামাতের প্রত্যেকটা লোককে ফাঁসি দিয়েছে অত্যন্ত অন্যায়ভাবে, এবং কাউকে বলে নাই। ঠিক সেম ঘটনা ঘটেছে আলী হাসান মুজাহিদের ক্ষেত্রে। তাকে বলে নাই ফাঁসি দিবে, তার স্ত্রী দেখা করতে আসছে, মতো বল তোমরা আসছো কেন? বলে আপনাকে আজ রাতে ফাঁসি দিয়ে দিবে। ভাই চিন্তা করেন, যেই শেখ হাসিনা এইরকম করেছে, যেই শেখ হাসিনা এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন বলছে শেখ হাসিনাকে যে আপনি এদেরকে ফাঁসি দিয়েন না। শেখ হাসিনা তো শোনে নাই। শেখ হাসিনা আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, পাকিস্তান, তুরস্ক, আরব কান্ট্রি কারো কথা না শুনে এই জামাতের এবং বিএনপি লোকগুলোকে ফাঁসি দিয়ে দিল এই বৃদ্ধ বয়সে। সেই আপনারা আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন কি বলে, জাতিসংঘ কি বলে, ভারত কি বলে, এগুলা বলে আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছেন। এতগুলো লোককে মেরে পালিয়ে গেল, এদের মধ্যে কোনো বিন্দু মাত্র অনুশোচনা নাই। গাজীপুরে হাসরাতকে একা পেয়ে চেষ্টা করেন হত্যা করতে। আওয়ামী লীগ এমনই, ওদেরকে আপনি যত ভালো ব্যবহার করবেন ওরা তত মাথা চেপে বসবে। ওরা কোনোদিন ওদের ভুল স্বীকার করবে না। বাংলাদেশের ইতিহাসের সেরা গণহত্যা চালাইছে না আওয়ামী লীগ। আপনার এলাকা আওয়ামী লীগ আছে না? ওদের জিজ্ঞেস করেন তো যে ভাই তোমরা কেন এতগুলো মানুষ মারলা? ওরা কি বলবে জানেন? ওরা বলবে এগুলো ষড়যন্ত্র, ডক্টর ইউনূস এসব মানুষগুলোকে মেরেছে। আর এই যে পুলিশ গুলি করছে, ওগুলো পুলিশ না, ওগুলো ডক্টর ইউনূসের লোকেরাই পুলিশের পোশাক পরে গুলি করে মেরেছে। হেলিকপ্টারে করে মারা হয় নাই, হেলিকপ্টার পাকিস্তান থেকে এসে মারছে। মানে এইরকম সব আজগুবি কথা বলে ওরা এগুলো বলবে। সেই আওয়ামী লীগকে আপনি ক্ষমা করবেন? দেখেন, এখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইন কিন্তু শেখ হাসিনার নিজেই করে গিয়েছে। শেখ হাসিনা একটা আইন করেছিল যে যে কোনো ব্যক্তিকে যুদ্ধাপরাধের দায়ে তার বিচার করা যাবে, এবং যদি কোনো দলও দায়ী থাকে সেই দলেরও বিচার করা যাবে। এটা শেখ হাসিনা করেছিল মূলত জামাত ইসলামকে একটা শিক্ষা দেওয়ার জন্য, জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য। কিন্তু গত বছর নভেম্বরের 20 তারিখে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন অধ্যাদেশ 2024 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তো এই অধ্যাদেশের প্রাথমিক খসড়ায় কিন্তু হাসিনার সময় রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান ছিল। খসড়ায় বলা হয় যে যদি আদালত মনে করে তাহলে যে কোনো দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করিতে পারেন। এটা কিন্তু হাসিনার আমলে তৈরি করা আইন, এবং এই আইন দিয়ে কিন্তু আওয়ামী লীগের বিচার করা যেত বা নিষিদ্ধ করা যেত। কিন্তু উপদেষ্টা পরিষদ, মানে এই ইউনূসের উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দেওয়ার সময় রাজনৈতিক দলের বিচারের বিষয়টি বাদ দেয়। এবং এখানে আমরা সবাই আসিফ নজরুলকে দায়ী করি, কিন্তু সম্প্রতি চ্যানেল 24 কে সাক্ষাৎকারে নাহিদ বলেন যে
নাহিদ ইসলাম বলেছেন যে, নাহিদ ইসলাম তো জানেন যে এখন এনসিপি নেতা, আগে ছিল তথ্য উপদেষ্টা। তিনি বলেন যে যখন আইটিসি ট্রাইব্যুনালে দলগত বিচারের বিষয়টা সংশোধন করা হয়েছিল তখন কিন্তু আমরা তার বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম যে দলগতভাবে বিচারের বিষয়টা রাখা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে এই নাহিদরা বলতেছে যে এটা রাখা উচিত, তাহলে এখান থেকে বাদ দিল কে? এখন আসিফ নজরুল তিনি বলতেছেন যে উপদেষ্টা পরিষদে এটা আলোচনা হয়েছে, আমরা আসলে এই গণহত্যার বিচারকে অন্য কোনো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করতে চাই না। একটা রাজনৈতিক দল কিংবা সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে এই আইনকে অযথা প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি হবে। আমরা সেই সুযোগ যে চাই না, আমরা একটা ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। তার মানে আসিফ নজরুল বলতেছেন যে যদি ব্যক্তির সঙ্গে দলেরও বিচার করার সুযোগ থাকে তাহলে নাকি এই বিচার প্রশ্নবিদ্ধ হবে। এটা কোনো কথা হলো? তো এইটা তিনি বলেছেন সাংবাদিকদেরকে। আবার গত মাসে যুগান্তরকে দেওয়া সাক্ষাৎ আসিফ নজরুল বলেন যে একটা দল নিষিদ্ধ করা, নিবন্ধন করা বা বাতিল করা, এটা বিভিন্ন দেশে আইন আছে, নজিরও আছে, আদালতের রায়ও আছে। দল নিষিদ্ধকরণের ব্যাপারটা আদালতের রায় হতে পারে, এটা নির্বাচন কমিশনের মাধ্যমে হতে পারে, অথবা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমে হতে পারে। এই মুহূর্তে কিছু বলতে চাই না, এটা বিচারিক প্রক্রিয়ায় ছেড়ে দিয়েছি, মানুষের মতামতের উপর ছেড়ে দিয়েছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে যদি প্রস্তাব করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কিংবা আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এরকম যদি কোনো অবজারভেশন আসে তাহলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিব। আপনি আইন করে দলের বিচার বাদ দিলেন, এখন আপনি বললেন যে বিচারিক প্রক্রিয়ায় ছেড়ে দিয়েছি, বিষয়টা কেমন হলো? আর আপনি বলেন যে জনগণ রায় দিবে। জনগণ কিভাবে রায় দিবে? জনগণের রায় জন্য গণভোট করতে হবে। আপনারা কি সেই গণভোট করেছেন? আরে ভাই, আজকে 7-8 মাস আপনারা ক্ষমতা এসেছেন, বা 9 মাস। একটা গণভোট করতে কয়দিন লাগে, কত টাকা খরচ হয়? একটা গণভোট করতেন তাহলে জনগণ সিদ্ধান্ত নিত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না, তাই না? কিন্তু সেই গণভোটটা পর্যন্ত করলেন না। ওই যে বিএনপি বলে না যে জনগণ চাইলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। জনগণ চাইবে কি হবে? জনগণকে তো সুযোগ দিতে হবে। একটা গণভোট দিলে জনগণ তাদের মতামতটা দিতে পারতো, সেই গণভোটটাও তো দেওয়া হলো না। আমি হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বারে বারে বলতেছি যে এই দলটাকে নিষিদ্ধ না করলে অন্তত 10 বছরের জন্য ওদের যে কোনো রাজনৈতিক কার্যক্রমে একটা স্থগিতাদেশ দেওয়া হোক। 10 বছর পরে জনগণ বিচার করবে কি, বা 10 বছর ধরে যেহেতু আওয়ামী লীগ পর 3টা নির্বাচনে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে, আমি 3টা না, আমি 2টাই বলি, 10 বছর। এইটা কেউ শোনে না, কিছু শোনে না। এখন এই অবস্থা হচ্ছে। এখন এই দলকে বিচারের বিধান বাদ দেওয়ার 5 মাস পর আসিফ নজরুল বলতেছেন যে এই বিষয়টা তিনি বিচারিক প্রক্রিয়ার উপর ছেড়ে দিয়েছেন। এই মুহূর্তে তিনি এর বেশি কিছু বলতে চান না। কিন্তু জুলাই ম্যাসাকারের তখনও 1 মাস পার হয় নাই, যখন আসিফ নজরুলের কথা বলতেছেন তখনও কিন্তু ঢাকা মেডিকেল কলেজের মর্গে অনেক বেওয়ারিশ লাশ। আসিফ নজরুল বলেন যে গত 15 বছর তারা যা করেছে তা তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না। তো তিনি বলেন যে এতে হাসিনার দোষ আছে, হাসিনার দলের দোষ আছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা মনে হয় সমীচীন হবে না। তো আসিফ নজরুল আবার বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, তবে সবাই মিলে চাইলে আদালতের রায়ের অবজারভেশনে নিষিদ্ধ করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি। তো এখন এগুলো আসলে অনেক কথা বলা যায়, এগুলো আর আসলে বলতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে কি যে ভাই, আসিফ নজরুলকেও তো পুরোপুরি দোষ দিয়ে লাভ নাই, কারণ সরকার তো তিনি একা চালাল না। প্রফেসর ইউনূস বলেন নাই আল জাজিরাতে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সে সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে। এটা কোন ধরনের কথা? যেই আওয়ামী লীগ এত বড় গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়ে গেল, প্রধানমন্ত্রী পালিয়ে গেল, গতরাতে রাষ্ট্রপতিও পালিয়ে গেল, সেই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ? এই ধরনের কথার মানে কি আমি বুঝলাম না। আবার আসিফ নজরুলের ব্যাপারটাও বলি, আসলে আসিফ নজরুলের দোষ নাই,
কারণ বিদেশে বসে কিছু ইউটিউবার আছে, তারা কিন্তু আসিফ নজরুলের সমালোচনা করে, কি কোনো কাজের সমালোচনা না, অকাজের সমালোচনা। আসিফ নজরুলের সঙ্গে কোন নারীর সম্পর্ক, কোন নারীর সঙ্গে তার কি হয়েছে, মানে একদম শুধু মিথ্যা কথা। আসিফ নজরুলের যেই সব কাজের সমালোচনা করা উচিত সেগুলো না করে তারা বিভিন্নভাবে সমালোচনা করে আসিফ নজরুলকে এই জুলাই অভ্যুত্থানের খলনায়কে পরিণত করেছে। এখন আসিফ নজরুল চিন্তা করতেছে যে কিরে বাবা, আওয়ামী লীগ তো আমাকে গালিগালাজ করেই, মানে আসিফ নজরুল মনে করতেছে যে আমাকে আওয়ামী লীগ গালিগালাজ তো করেই, এখন যারা আওয়ামী বিরোধী তারাও তোমাকে গালিগালাজ করতেছে, তাহলে আমি কোন দিকে যাব? হয়তো এইসব কারণেই আসিফ নজরুল একটু পিস্টান দিয়েছেন, তিনি দুই দিক সমানভাবে মেনটেন করে চলতেছেন। কারণ যদি, আরে ভাই, একটা লোক তো তার সবচেয়ে, একটা লোকের কাছে বড় হচ্ছে তার নিজের জীবন, তার পরিবারের নিরাপত্তা। যে আসিফ নজরুলকে আপনারা আজীবন বলেন যে সে ভিলেন কারণে কারণে গালিগালাজ করেন, সে চিন্তা করতেছে যে কিরে, যার জন্য করি চুরি সেই বলে চোর, তাহলে চুরি করে লাভ কি, তাই না? তো এই হচ্ছে গিয়ে ঘটনা। তো আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, একটা ফেসবুক স্ট্যাটাস আছে, যে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে, এবং গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অঙ্গীকার। তাহলে আসিফ মাহমুদ বলতেছেন যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকে এটা প্রসেস করা আছে, কিন্তু আওয়ামী লীগ রয়ে যাবে, কিন্তু নিষিদ্ধ হবে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, আগেও ছিল ছাত্রলীগ, কিন্তু ওই আওয়ামী লীগ রয়েছে, লাভটা কি রে ভাই, লাভটা কি? ওদিকে আবার মাহফুজ আলম, তিনি আবার চান না যে, মাহফুজ আলম চান না যে আওয়ামী লীগ নিষিদ্ধ, তিনি ট্রাইব্যুনাল কি বিভিন্ন কথা বলেন, মানে এই উপদেষ্টাদের ভিতরে এখন সমস্যা। এখন এই মুহূর্তে মধ্যরাতে ছাত্র জনতার উত্তাল জোয়ার, তারা যমুনার সামনে, মানে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে তারা স্লোগান দিচ্ছেন। স্লোগানে মধ্যরাতেও আমরা দেখতে পাচ্ছি প্রায় কয়েক হাজার লোকজন জড়ো হয়েছেন। আশা করি কালকাল সকালবেলায় আরো জনসমাগম হবে। এবং আব্দুল হান্নান মাসুদ বলেছেন যে পুরো শহর নেমে আসুন, সারা দেশ আরেকবার রাস্তায় নেমে আসুন, বিপ্লব সংহত করতে, নিজে বাঁচতে এবং এই দেশকে বাঁচাতে অবশ্যই আমাদের ঠিকানা সেই জুলাইয়ের রাজপথ। এই ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, খুনিদের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধ নিশ্চিত করে বিপ্লবকে সুসংহত করা প্রত্যেকটি শহীদ পরিবার ও আহতদের প্রতি আমাদের অঙ্গীকার। তো তিনি কথা বলেছেন। এবং নাহিদ ইসলাম তো হাসনাত বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জনতার দাবি, এই দাবির সাথে সংহতি জানাতে যমুনা যোগ দিতে আসছেন আমাদের নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, আপনারাও আসুন। তো এখন আবার একটা আমরা অশান্তি দেখতে পাচ্ছি যে এখন এই প্রফেসর ইউনূসের বাসভবনের সামনে সবাই মিলে এক হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। আমি মনে করি যে ভাই, আপনারা যে দলই করেন না কেন, হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশ গঠন কিভাবে করবেন এইসবে একটা মতৈক্য হওয়ার দরকার নাই, কিন্তু একটা ব্যাপারে সবাই এখন, এই আওয়ামী লীগের ব্যাপারে, এই আওয়ামী লীগ যদি আবার কোনদিন ফিরে আসে, আওয়ামী লীগ কাউকে ছাড়বে না। আপনারা তো ওই ভারত, আমেরিকা, জাতিসংঘ বা ইউরোপিয়ান ইউনিয়নের কথায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আরেকবার আওয়ামী লীগ কাউকে ছাড়বে না, যেটা এরা এখনই বলতেছে। 1400 থেকে 2000 মানুষকে হত্যা করে যাদের শিক্ষা হয় নাই, তার কাছ থেকে আপনি কি আশা করেন ভাই? একটা সাপ দেখলে বাড়িতে আপনারা সাপকে পিটিয়ে মেরে ফেলেন না? আপনারা কি অপেক্ষা করেন যে সাপটা আপনাকে সবল দিবে? আপনারা জানেন যে সাপটা সবল দিবে। আমি কাউকে কিন্তু মারার কথা বলতেছি না, আমি বলতেছি একটা সংগঠনকে নিষিদ্ধ করার কথা, যে সংগঠনটা সন্ত্রাসী সংগঠন। জার্মানিতে যেমন নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছিল, ঠিক তেমনি এই বাংলাদেশে আওয়ামী লীগকে অন্তত 10 বছরের জন্য নিষিদ্ধ করা। আমি এটা প্রথম থেকেই বলে আসছি, কেউ শুনে না, কোনো কথা শুনে না। এখন যত দিন যায় ততই এক একজন উপদেষ্টা চিন্তা করে যে আয় হায়, আমরা যদি আবার পরে ফখরুদ্দিন মইনুদ্দিনের মতো পালিয়ে যেতে হয়,
এটা কিন্তু আসিফ নজরুল চিন্তা করে। আসিফ নজরুল তো মানুষের ভাই। আসিফ নজরুলকে আপনারা প্রেশারে রাখেন, ভিলেন বানান, এটা করেন সেটা করেন, গালিগালাজ করেন। আসিফ নজরুল চিন্তা করলো যে তাহলে আমার আমার কি করতে হবে, তাই না? এই কারণে এসব হচ্ছে। এখন আওয়ামী লীগকে কোনো মতেই আগামী নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। এবং আজকে সবাই যমুনায় আছে এই মুহূর্তে, আপনারা যারা যারা আছেন তারা আগামীকাল যোগ দিন, যোগ দিয়ে আপনারা ইয়ে করুন। বাট আমার মনে হয় কি যে সবচেয়ে ভালো অপশন হচ্ছে একটা গণভোটের আয়োজন করা, 1 সপ্তাহের ভিতরে, 1 মাসের ভিতরে। সেই গণভোটেই জনগণ সিদ্ধান্ত নিবে যে তারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে কি দিবে না। আমার মতে এটাই হচ্ছে বেস্ট পলিসি। তো এবার আসি ভারত পাকিস্তান যুদ্ধ, আমি শেষ করে ফেলবো একটু খুব কুইক একটু আলোচনা করি। এটা হচ্ছে যে পাকিস্তানে প্রতি মানে ভারতের পেহেলগামে যে 26 জন পর্যটক মারা গিয়েছে সন্ত্রাসীদের গুলিতে, এটা দুঃখজনক। তারা বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করেছিল। কিন্তু ভারত অভিযোগ করতেছে যেটা পাকিস্তান করেছে। আসলে যেটা পাকিস্তান করেছে করে নাই তো রে ভাই। সন্ত্রাসীরা কোনো কাজ করার আগে কি পাকিস্তানকে জিজ্ঞেস করে না তো। আমাদের বাংলাদেশে বাংলা ভাই শেখ আব্দুর রহমান তারা যে বোমা হামলা চালালো, এটা কি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়াকে জিজ্ঞেস করেছে? করে নাই তো। পাকিস্তান তো নিজেই সন্ত্রাসবাদের শিকার। শুধু শুধু সেই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ এনে পাকিস্তানে হামলা করলো। হামলা করার পরে কি হলো? হামলা করার পরে পাকিস্তানও পাল্টা হামলা করে ভারতের 50 জন সৈন্য মারলো, ভারতের 5টা বিমান বহিত করলো। ভারত আবার আজকে পাকিস্তানের লাহোরে অনেকগুলো ড্রোন পাঠালো, 1 জন মারা গেল। তবে ভারত কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, কিন্তু ভারত এগুলো বলে না, চেপে যায়। আজকে বিবিসি বলেছে, এমনি কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কিন্তু প্রচুর ভুয়া রিপোর্ট হয়, এবং এই কারণে আমি এমনকি প্রথম আলো পর্যন্ত ভুয়া রিপোর্ট করে, প্রথম আলো, যুগান্তর, সবাই, ভারতের মিডিয়া বাদ দিলাম, বাংলাদেশের মিডিয়াগুলো পর্যন্ত ভুয়া রিপোর্ট করে। এই কারণে আমি ভারত পাকিস্তান যুদ্ধ, বিবিসি এবং আল জাজিরা, এই 2টা চ্যানেল ছাড়া আমি কারো কথা বিশ্বাস করি না। তো সেই বিবিসি আজকে একটা ফ্যাক্ট চেক করেছে যে হ্যাঁ, আসলেই ফ্রান্সের যে অত্যাধুনিক বিমান ভারত কিনেছে, রাফায়েল বিমান, সেই বিমান আসলেই বিধ্বস্ত হয়েছে। অন্তত 2টা বিমান বিধ্বস্ত হয়েছে এবং জেটমেট সহ অনেকগুলো বিধ্বস্ত হয়েছে, কিন্তু ভারত এগুলো বলে না। আজকে ভারতের সচিব বিক্রম মিশ্রি, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে বিমান কি বন্ধ হচ্ছিল কিনা, তিনি বলেন যে এ ব্যাপারে পরে বলবো। তার মানে কিন্তু অস্বীকার করেননি। তো প্রচুর লোক মারা গিয়েছে। এখন একটা জিনিস কি, ভারত অনেক বড় দেশ, অনেক শক্তি, অনেক সৈন্য সেনাবাহিনী, বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট ইন্ডিয়া গোনা উইন। পাকিস্তানের সেনাবাহিনীর পরিমাণ ছোট, ভারতের 14-15 লক্ষ, পাকিস্তানের 7-8 লক্ষ, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর মনোবল, ধীরতা এবং তাদের ইমানি শক্তি, এগুলোর সঙ্গে ভারতের মোকাবেলা করা একটু কষ্টসাধ্য হবে। কিন্তু শেষ পর্যন্ত আসলে যুদ্ধে কেউ জিতে না। এই যুদ্ধে পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হবে, ভারতও ক্ষতিগ্রস্ত হবে। এই যে আজকে যে কাশ্মীরের, মানে ভারতের যে কাশ্মীর, সেই কাশ্মীরের রাজধানী শ্রীনগরে পাকিস্তান অনেকগুলো ড্রোন হামলা চালিয়েছে, মানুষ দিক বিদিকে ছোড়াছুড়ি করতেছে। আবার পাকিস্তানের লাহোরে আবার ভারত হামলা চালিয়েছে। আমি মনে করি যে কিছুদিন এরকমই চলবে। এরকম চলার পরে 2 দেশ আস্তে আস্তে ঠান্ডা হবে। তবে আমরা যুদ্ধ চাই না, কারণ নগরে আগুন লাগলে দেবালয়ে এড়ায় না। ভারত পাকিস্তান উভয়ই আমাদের প্রতিবেশী, আমরা কোনো মতেই চাই না এই যুদ্ধ লাগুক। এবং ভারত করতেছে কি, আবার 450 জন মানে ভারতীয় মুসলমানকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এটা নিয়ে বলার আগে একটা কথা বলি, আজকে কিন্তু ওই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা একটা মাঠ দখল করতে আসছিল। এই মাঠটা নাকি ভারতের ভিতরে। তখন গ্রামবাসী এমন ধাওয়া দিছে, লেজ গুটিয়ে পালাইছে। এর মধ্যে শুনছেন না যে ভারতের বাহিনী আমাদের 2 কৃষককে ধরে নিয়ে গেছে, আবার আমাদের জনগণও ভারতের 2 কৃষককে ধরে নিয়ে আসছে। এইরকম পাল্টাপাল্টি করতে হবে। আমাদের কপাল খারাপ কি জানেন, আমরা এমনটা দেশের প্রতিবেশী, যেই দেশটা আমাদের চারদিকে ঘিরে আছে, চরম হিংসুক, চরম প্রতিহিংসা পরায়ণ। আরে ভাই, যেসব দেশ একটু বড় হয়, শক্তি বেশি হয়, ওদের ভিতরে একটু ভারবাত্মিকতা থাকে, তাই না? ওরা একটু মানে ওজনওয়ালা হয়, যেমন আমেরিকা, ইংল্যান্ড। কিন্তু ভারতেরা কথায় কথায় মানে চরম হিংসা করে। এই দেশের সঙ্গে আপনি ভালো ব্যবহার করলে ওরা ভালো ব্যবহারের মূল্য দিবে না।
এই কারণেই এই যে ওদেরকে দুরানির উপর রাখতে হয়, এই দুরানিটাই হচ্ছে আসল। ডক্টর ইউনূস 30টা পণ্য ভারত থেকে কেনা বন্ধ করে দিয়েছে, এবং তিনি এটা করেছেন বড় বড় অর্থনীতিবিদদের পরামর্শে, কোনো ইউটিউবারের পরামর্শে না। এই জন্য আমি আগেই বলতেছি যে ভারতীয় পণ্য বেকর আমরা করবো, কার কথায় করবো? ইউটিউবারদের কথায় না। দেশপ্রেমিক অর্থনীতিবিদরা সিদ্ধান্ত নিবে যে বয়কট করার ক্ষতিটা কি, উপকারিতা কি, তারপর করব, সেটা করেছে। তো এই কারণেই বলি যে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি কিভাবে চলবে এটা নিয়ে ভারতের কোনো পরামর্শ আমরা মানতে রাজি না। ভারত যদি বলে বাংলাদেশকে যে আমাদের নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্ব বিঘ্নিত হচ্ছে এবং সেটার উস্কানি দিচ্ছে বাংলাদেশ থেকে, তখন আমরা ব্যবস্থা নিব। এর বাইরে বাংলাদেশে কে রাজনীতি করবে, কে করবে না, কে বিদেশ যাবে, কোন দল নিষিদ্ধ হবে, কোন দল হবে না, কোনো পরে আমরা ভারতের পরামর্শ শুনতে রাজি না। যদি ভারতের কোনো সমস্যা হয় সিকিউরিটি ইস্যুতে, সেটা আমরা শুনবো। এবং আমি মনে করি আমাদের উচিত না যে ভারতের জন্য কোনো সিকিউরিটি থ্রেট বাংলাদেশ থেকে তৈরি হয়, এটা আমরা হতে দিব না, হওয়া উচিত না। কিন্তু বিনিময়ে আমরা ভারতের কাছ থেকে সেই একই ব্যবহার প্রত্যাশা করি। এই যে ভারত হাসিনার আমলে বলছিল যে কলকাতা থেকে আগরতলা ট্রেন যাবে বাংলাদেশের ভিতর দিয়া, এতে অনেক সময় কমবে, ব্যয় কমবে। আমরা এখনো সেই ট্রানজিট দেব, কলকাতা থেকে আগরতলা বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন যাবে, কোনো সমস্যা নেই। শুধু আমাদেরকে ট্রেন না, শুধু আমাদের একটা বাস লাইন করে দেন নেপালে কাঠমান্ডু যাওয়ার জন্য, যেন আমরা বাসে করে নেপাল যেতে পারি এবং নেপালের সঙ্গে সরাসরি বাণিজ্য করতে পারি। দিবেন তো না। কাজে আপনি যদি আমাকে এই নেপালে যাওয়ার মাত্র 22 কিলোমিটার পথ না দেন, আমি আপনাকে কেন 70-80 কিলোমিটার বা 100 কিলোমিটার বা 500 কিলোমিটার পথ দিব? এত দেখানোর দরকার নাই। ভারত আমাদের ততটুকুই বন্ধু যতটুকু আমাদের স্বার্থের অনুকূলে থাকে, দরকার নাই তো, কোনো দরকার নেই। আজকে সেই ভারতকে, আমেরিকাকে, ইংল্যান্ডকে, চায়নাকে, কাউকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না। জনগণ সিদ্ধান্ত নিবে দেশ কিভাবে চলবে, এবং এই আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি অন্তত 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। এবং আমি মনে করি সেটা আজকে যে যমুনার সামনে সবাই জড়ো হচ্ছে, আপনারা কালকে সকালে জড়ো হন, জোর আপনারা একটাই স্লোগান তুলুন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা অনেক দেরি হয়ে গিয়েছে, বাট দেরি হলেও মানে বিলম্বে হলেও যদি নিষিদ্ধ হয় সেটা আমাদের জন্য মঙ্গলজনক এবং দেশের জন্য মঙ্গলজনক। একটা কথা কি জানেন, আপনি দেখেছেন না যে ভারত পাকিস্তানে হামলা করার পর কিন্তু ভারতের প্রত্যেকটা দল, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সবাই কিন্তু মোদিকে সমর্থন জানিয়েছে। কারণ ওদের কথা হলো যে দেশ তো আগে, তাই না? তার মানে হচ্ছে যে রাজনীতি করলে বিভিন্ন দলের মতভেদ থাকবে, বাট সব দলই কিন্তু দেশকে ভালোবাসবে। এটাই হচ্ছে কি রাজনীতির মূল মন্ত্র। এখন বাংলাদেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত, জাতীয় পার্টি আছে, এরা রাজনীতি করতেছে, এদের ভিতরে মতৈক্য হবে, মতানৈক্য হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেশকে তো ভালোবাসতে হবে। কিন্তু যেই দলটা মানুষকে গুম খুন করে ক্ষমতা টিকে থেকে এই দেশটাকে ভারতের একটা প্রদেশ বানিয়ে ফেলেছে, সেই দলটা কি দেশকে ভালোবাসে? মোটেই না। এই আওয়ামী লীগের হাতে এই দেশটা নিরাপদ নয়। যদি কোনো একদিন আরেকবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে এই দেশের, এই বাংলাদেশের সার্বভৌমত্ব চরমভাবে বিপন্ন হবে। আজ আমি মনে করি যে আগামীকাল সবাই, আজকে যে রাত্র অনেক রাত, ঠিক আছে, যারা এসেছেন সবাই দলে দলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে জড়ো হয়ে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন যে আওয়ামী লীগকে অন্তত নিষিদ্ধ করতে হবে, না হলে অন্তত 2 টার্মের জন্য নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে হবে। আওয়ামী লীগকে আপাতত এই বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া যাবে না। কারণ যেই দল ক্ষমতা থাকার জন্য নিজের দেশের মানুষকে হত্যা করে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়েও ষড়যন্ত্র করে, সেই দলের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আর ভারত পাকিস্তানের যুদ্ধে ভারত যতই যা করুক না কেন, পাকিস্তানের কাছে ভারত এখন সমানে সমান লড়াই করতেছে এবং যুদ্ধ কখনোই এত সহজ হবে না। আজকে তো বিমান হারিয়েছে, কালকে আরো কিছু হারাবে। অপেক্ষা শুধু সময়। কারণ যে আমি বলবো ভারতকে যে এইসব যুদ্ধ করবেন না। যুদ্ধ করে মোদি দেখাতে চায়
যেই দেখো আমি কিভাবে ওদেরকে মারতেছি, দেখেন ওই যে মিছিল হামলা করেছে না, সব মিসাইলগুলো কিন্তু মসজিদে মেরেছে, বলে যে মসজিদগুলি নাকি সন্ত্রাসী আস্তানা। বুঝি না আসলে মানে এরা কি বলে। ও আরো যেই আহ, বাংলাদেশ সীমান্তে 450 জনকে পুশব্যাক করেছে ভারত। এরা নাকি বাঙালি, রাতের আধারে সীমান্ত দিয়ে ঠেলে দিয়েছে। তো এদের সঙ্গে কথা বলে জানা গেল যে এদেরকে গুজরাট থেকে ধরছে 450 জনের, তারপর বিমানে করে আনছে, আইনা 2 মাইল হাঁটাইয়া সীমান্তের ভিতর দিয়ে ঠেলে দিছে এরা বাংলাদেশি। এরা অনেক কান্নাকাটি করলো যে দেখুন বাংলাদেশি না, আমরা আসলে কলকাতার মুসলমান, আমরা গুজরাটে থাকি, বছর পর বছর আমাদের আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সব কার্ড আছে। তাহলে দেখুন ভারত তার দেশের নাগরিক যদি মুসলমান হয় তাদেরকে পর্যন্ত তারা বাংলাদেশে পাঠিয়ে দেয়, রোহিঙ্গা পাইলেও বাংলাদেশে পাঠিয়ে দেয়, যা মন চায় তা করে। দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন বাংলাদেশিদের সহায়তা, বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবেই তাকে দেশ থেকে চলে যেতে সহায়তা করা হয়েছে, সেফ এক্সিট দেওয়া হয়েছে। কথা হচ্ছে যখন তিনি বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন, হয়তোবা কিছুক্ষণ কয়েক ঘন্টা পর আমরা জানতে পেরেছি, কিন্তু তখনও তার যে বিমান সেটা কিন্তু আকাশে ছিল। কিন্তু যদি চেষ্টা করা হতো যে আসলে তাকে গ্রেফতার করা হবে বা ফিরিয়ে আনা হবে, তখন তিনি যেই এয়ারলাইন্সে গিয়েছিলেন, যেই দেশে, সেই দেশে যদি রাষ্ট্রীয়ভাবে ফোন কল করা হতো তাহলে হয়তোবা আমার মনে হয় যে তাকে ফিরিয়ে আনা যেত। কিন্তু সেই চেষ্টাটা করা হয়নি। করা না হওয়ার কারণ হচ্ছে তাকে রাষ্ট্রীয়ভাবে সেফ এক্সিট দিয়ে তাকে দেশ থেকে চলে যেতে দেওয়া হয়েছে, অথবা সরকারের নির্দেশে এটা হয়েছে। অর্থাৎ আমরা যতই বলি তাকে কেন গ্রেফতার করা হয়েছে না, এগুলো বলে শুধুই মাত্র আমাদের নিজেদের সান্ত্বনা, কিন্তু মূলত এই সরকার আওয়ামী লীগের সেফ এক্সিট দিয়েই এই দেশ পরিচালনা করছে।